ও আপনি ওই ভদ্রলোকের কথা বলছিলেন যে আগে ড্রাইভার ছিল এখন হেল্পার। এটা সবাইরই জানা, ওই পেট্রোল পাম্পটা কিন্তু অবৈধ। এবার ইডির জালে ধরা পড়তে চলেছেন পূজালীর রাজা ফজলুল হক। চেয়ারম্যানের যে চেয়ার আছে তার চাইতে উঁচু আবার ভাইস চেয়ারম্যানের চেয়ার। টোটাল 11টা ইটভাটা আছে, 11টা ইটভাটার মধ্যে 7টা ইটভাটাই ওনার ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার। ওনাকে তো আর দুদিন বাদে পূজালীর জমিদার ঘোষণা করে দিতে হবে। এই ক্ষতিগ্রস্তদের কোটায় যে চাকরিগুলো আসতো এগুলো মোটা টাকায় বাইরে বিক্রি হতো। নিরাপত্তার কি, ওনার তো লেটেল বাহিনী আছে। আমরা পূজালি পর্যন্ত রেল লাইন আনবো এই করে 40টা বছর কাটিয়ে দিয়েছে। মুদিখানা দোকান থেকে পূজালীর রাজা প্রাক্তন উপপুরপ্রধান ফজলুল হককে ঘিরে বিস্ফোরক অভিযোগ। পূজালীতে প্রভাবশালী ফজলুল হককে নিয়ে চর্চা তুঙ্গে। সর্বত্র প্রভাবের অভিযোগ ফজলুল হকের বিরুদ্ধে। রাজনীতিক জীবন শুরু কংগ্রেসের হাত ধরেই। পূজালী পুরসভার একসময়ের পৌরপ্রধান ছিলেন, পরে তিনি উপপৌরপ্রধান হন। তবে স্থানীয় সূত্রের খবর, রাজনীতিতে আগমনের আগে তিনি একটি মুদিখানা দোকান চালাতেন। মুদিখানা দোকান চালাতে চালাতে রাজনীতিতে তার আগমন এবং তারপরেই ধীরে ধীরে ফুলে ফেঁপে ওঠা শুরু। পূজালী পৌর এলাকার মধ্যে একাধিক জায়গায় জমি, বাড়ি, বিল্ডিংয়ের মালিক এই ফজলুল হক। কোনো জায়গায় আবার বিল্ডিংয়ের সাথে সিএসসির বিদ্যুৎ পোস্টের ছাড় নেই, অর্থাৎ প্রশাসনের থাকার প্রভাব খাটিয়ে বেআইনিভাবে তৈরি করা হয়েছে বিল্ডিং। স্থানীয়দের অভিযোগ, পূজালীতে তার বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর থেকেই সেখানেও তার প্রভাব বিস্তার করে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ পেত তার কাছের লোকেরা। এছাড়াও তাপবিদ্যুৎ কেন্দ্রের ছায়ের ব্যবসাতেও প্রভাব চলত তার কাছের লোকেরাই সেই ছাই নিয়ে বাইরে ব্যবসা করতে পারতেন। এমনকি তিনি নিজেও সেই ছাই নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশে যায় সেই ছাই। বাংলাদেশি বার্জ পূজালীতে হুগলি নদী দিয়ে এসে সেই ছাই লোড করে। তবে স্থানীয়দের অভিযোগ, সেই বাংলাদেশি বার্জে করে যারা শ্রমিকরা আসছেন তারা যে পূজালীতেই থেকে যাচ্ছেন নাকি চলে যাচ্ছেন, সেই নজরদারি কে করবে? অর্থাৎ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ও আপনি ওই ভদ্রলোকের কথা বলছিলেন যে আগে ড্রাইভার ছিল এখন হেল্পার, আবার হেল্পার হয়েও ড্রাইভারের কাজ করছে। তো ওনার খুবই বৈশিষ্ট্য বলবো, উনি নিজে তো চারিদিকে বলে বেড়ায় উনি নাকি পূজালীর রূপকার। যার রূপ আজকে দেখছেন আপনি পূজালীর, উনিই নাকি রূপকার, শিল্পীকার উনি। তো ওনার যা জমি আছে, যা লিগালি কিনেছেন, যেগুলো অবৈধভাবে পিডব্লিউডির পোর্টের জমি দখল করেছেন, ওনাকে তো আর দুদিন বাদে পূজালীর জমিদার ঘোষণা করে দিতে হবে। বর্তমানে ওনার বাড়ির সামনেই পোর্টের জমির উপরে নদীর ধারে বিলাসবহুল 5 তারা মানে হোটেলের মতো পার্টি অফিস আছে। সেখানে যে কি কাজ হয় কেউ জানে না। এইখানে সিএসসি ছাইয়ের জন্য বার্জ আছে বাংলাদেশ থেকে, সেই বার্জ থেকে লোক ওঠানামা করে। বাংলাদেশিদের যে ওখান থেকে অনুপ্রবেশ হচ্ছে কি ইনফিল্ট্রেট হচ্ছে কেউই জানে না। এরকম একটা সিচুয়েশান উনি তৈরি করে রেখেছেন গত 40 বছর। না, যেটা আপনি বললেন বাংলাদেশ দিয়ে যেরকম বাসগুলো আসছে, এখানে যখন নামছে এখানে তাহলে তো নিরাপত্তা নেই, যে কোনো পুলিশ দেখতে পাচ্ছে না যে বাস। নিরাপত্তার কি, ওনার তো লেটেল বাহিনী আছে। নিরাপত্তা কি আছে? এতদিন তো প্রশাসন ওনাদের কথা শুনে চলেছে, ওনার লেটেল বাহিনী দিয়েই সমস্ত কিছু উনি কন্ট্রোল করেন। আজকের ডেটে আপনি এখন চলে যান, ওনাকে প্রোটেক্ট করার জন্য লেটেল বাহিনী যারা ইনলিগাল আর্মস নিয়ে ঘুরে বেড়ায় ওনাকে প্রোটেক্ট করে। কি জিনিস প্রোটেক্ট করে? এই জায়গাটা যেটা বলছেন, আবার কাটলাম কথাটা, কিন্তু একটা সময় আপনাকে তো ওই বন্দুকের বাঁট দিয়েই মারা হয়েছিল লেটেল বাহিনী। নিঃসন্দেহে আমি যেমন ওদের দ্বারা প্রভাবিত হয়েছি, এইরকম একাধিক লোককে, মানে সই দেব না, তুই কি করবি, আমার কাছে পায়ের নিচে এসে বসতে হবে, আমার পা টিপে দিতে হবে, আমার নখ কেটে দিতে হবে, এই হচ্ছে ওনার কালচার। বাড়ির হিন্দু সনাতন ধর্মের নমশুদ্ধ বাড়ির মহিলাদের এই রকমভাবে উনি ট্রিট করতেন, যে এসে গা টিপে দিতে হবে, পায়ের নখ কেটে দিতে হবে, এই সমস্ত সেবা উনি করাতেন। তার বদলে একটা কাস্ট সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেট সেটা ইস্যু করতেন উনি। এইভাবে মোগল সাম্রাজ্যে যেমন ছিল সেইভাবে উনি নিজের সাম্রাজ্য চালাতেন। তবে প্রশাসন এখন আমাদের হাতে, যেটা লিগালি ওনার যে অবৈধ সম্পত্তি আছে
আগামী দিনে আপনারা দেখবেন, আমরা আপনাদের আশ্বস্ত করছি যে অবৈধ সম্পত্তি যার থাকবে, যারই থাকুক না কেন, সেটা ভাঙা হবে এবং ডেমোলেস হবেই হবে। যেভাবে তিলজলা বা অন্যান্য জায়গায় আর কি হচ্ছে, নিঃসন্দেহে কোনো অবৈধ লোক আমরা যেমন পশ্চিমবঙ্গে থাকতে দেব না, কোনো অবৈধ নির্মাণও সেরকম আমরা পশ্চিমবঙ্গে রাখবো না। অবৈধ জিনিসটা যারা করে গেছে দীর্ঘদিনের তাদের কালচার, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর এই প্রথম আমরা স্বাধীনতা পেয়েছি, নতুন সূর্য উদয় হয়েছে। নতুন সূর্য উদয়ে যারা অন্ধকার জগতে ছিল তাদেরকে আলোকিত করে মেন স্ট্রিমে আমরা ফিরিয়ে আনবো, এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা এই কাজটা করতে সমাজের কাছে বদ্ধপরিকর আছি। দীর্ঘ বেশ কয়েকবার ভোটই তো হয়নি। ভোট হওয়ার দরকার কি আছে? মামা ভাগনার হয়ে চলছে, ড্রাইভার কখনো হেল্পার হয়ে যাচ্ছে, হেল্পার হয়েও সে চালাচ্ছে। আপনি যান, আপনারা তো রিপোর্টার, আপনারা যাবেন কোনো দিন চেয়ারম্যানের অফিসে, গিয়ে দেখবেন, মজার ব্যাপার বলছি কিন্তু, চেয়ারম্যানের যে চেয়ার আছে তার চাইতে উঁচু আবার ভাইস চেয়ারম্যানের চেয়ার। কার ইগো স্যাটিসফাই করার জন্য? চেয়ারম্যানের গাড়ি যেটা সরকার থেকে অ্যালোটেড আছে, চেয়ারম্যান চড়ে না, চড়ে কে? ভাইস চেয়ারম্যান। ড্রাইভার নয়, হেল্পার চড়ে ড্রাইভারের গাড়ি। বুঝতে পারছেন আমি কি বলছি? এই রকম সিচুয়েশান করে রেখেছেন উনি। পূজালী এলাকায় নাকি বহু উন্নয়নের কাজ করেছে বলছে ওরা। একটা উন্নয়নের কথা বলে দিন। এই যে আজকে আমাদের গভর্নমেন্ট আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে রেল মিনিস্টারের সঙ্গে কথা বলে এলো যে পূজালি পর্যন্ত রেল এসে সেটা বাঁকড়াহাট হয়ে ডায়মন্ডে কানেক্ট হবে। মমতা ব্যানার্জি এক সময় বলেছিল রেল। আরে উনি তো শিলাপিসি ছিলেন, তারপর অগ্নিকন্যা হলেন, ঘুগনিকন্যা হয়ে গেলেন। ওনার কথা তো ছাড়ুন, মাথাতে তো গেছেই। এখন শুধু ভাইপোকে কীভাবে বাঁচিয়ে রাখবে সেই নিয়ে ফেসবুক লাইভ করছেন। ওনার কথা ছাড়ুন। উনি নিজের প্যাম্পলেট ছাপিয়ে পৌরসভায় যে আমরা পূজালি পর্যন্ত রেল লাইন আনবো, এই করে 40টা বছর কাটিয়ে দিয়েছে। জানেন, উনি তো গর্বের সাথে সবাইকে বলে যে আমি 40 বছরের রাজনীতি করছি পূজালিতে। এই রকম ওনার অবস্থা। কোনটা ছেড়ে কোনটা বলবো? আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ধীমান মণ্ডল বলেছে একটা উন্নয়নের কাজ করতে। আপনি যেখানে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিচ্ছেন না, এই সিদ্ধেশ্বরী মন্দির দেখিয়ে দিন। এইখানে শুধুমাত্র হিন্দু সনাতনীরা থাকে বলে নদীর পাড় পুরো ভেঙে গেছে এখনো পর্যন্ত। একটা পার্ক ছিল। হ্যাঁ, আরে পার্ক তো উনি করাবেন, ফুর্তি আমাদের কাজ তো উনি করাবেন, কিন্তু এই যে পার্কটা ভেঙে গেছে, সনাতনীরা এসে এখানে গঙ্গা স্নান করে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে কি জীবন হাতে করে নদীতে নামতে হয়। সেটা করাবেন না। ওনার বাড়ির সামনে কবরস্থান আছে, পা ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য, সেটা সুইমিং পুল করে রেখেছেন সরকারি টাকায়। তছরূপ কাকে বলে জানেন তো? তছরূপের মানে একদম শেষ সীমা ছাড়িয়ে গেছে। পৌরসভায় 16টা ওয়ার্ড, 16টা ওয়ার্ডের মধ্যে যেটা আপনি একটু আগে গল্প করতে বলছেন, আপনাদের এখানে যে ভাইস চেয়ারম্যানের যে ফজলুল হক, তিনি এত সোর্স, এত জমি জায়গা, রাজার মতন এখানে থাকে, আপনারা সাধারণ লোক কি বলবেন? দেখুন, বাস্তবে যদি বলতে যাই আপনাদের, সত্যিই উনি এখানকার রাজা। ঠিক আছে, এখানকার উনি রাজা সত্যিকারের। এবং পুরো পূজালী পৌরসভায় 16টা ওয়ার্ড যদি আপনি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সেন্টেজ ওনারই জায়গা পাবেন। ওনার নামে, বেনামে, ওনার পরিবারের সদস্যদের নামে, লিগাল ইললিগাল যাই বলবেন, ম্যাক্সিমাম সম্পত্তি ওনার আছে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা যদি ওখানে ধরতে যাই, 1992 সালে যখন সিএসসি এখানে এসেছিল, তখন উনি একটা আন্দোলন করেছিল, গ্রাম বাঁচাও আন্দোলন। ওখান থেকে ওনার উত্থান। তখন উনি পেশায় কি করতেন? একটা সামান্য ছোট্ট মুদিখানা দোকান ছিল, আমরা দেখেছি তো এইটা। সেই মুদিখানা দোকান চালিয়ে ওনার সংসার চলতো, এবং একটা বড় পরিবার, খাওয়া দাওয়া ঠিক মতো হতো না। ওই আন্দোলন করার পর থেকে, সিএসসি আসার পর থেকে রাতারাতি ভাবে আজ এখনো পর্যন্ত প্রায় 30-32 বছর হয়ে গিয়েছে। আজকে পূজালী পৌরসভাই শুধু নয়, শুধু দেশ নয়, দেশের বাইরেও, যদি দেশের সীমান পার করে আপনি যান বাংলাদেশেও ওনার অনেক সম্পত্তি পাবেন, নামে বেনামে। এবং পূজালী পৌরসভায় তো আছে, প্লাস ইলিগাল যদি আপনি বলেন, যেমন আপনাদের চোখে পড়বে, পূজালী দেখবেন একটা পেট্রোল পাম্প আছে, এটা সবাইরই জানা। ওই পেট্রোল পাম্পটা কিন্তু অবৈধ। ওই যে জায়গাটায় হয়েছে, ওনার ছেলে সম্ভবত করেছে, যে নামটা আমি জানি, ওনার ছেলে সিদ্দিকের নামে পেট্রোল পাম্পটা আছে। ওই জায়গাটা একটা পুকুরের উপরে হয়েছে ইললিগালি ভাবে, ওই পেট্রোল পাম্পটা বৈধ নয়। এবং ওখান থেকে একটু আগে যদি আপনি আসেন রথতলার অপোজিটে দেখবেন একটা ছোট্ট গেট আছে, একটা লরি ঢুকবে, এবং ওর পিছনে যদি আপনি চোখ রাখেন বা ড্রোন ক্যামেরায় যদি আপনি দেখতে পান, কোনো সময় সুযোগ পেলে ঢুকে দেখবেন, ওখানে অ্যাপ্রক্সিমেটলি আপনি 60 বিঘার মতো জায়গা পাবেন, কম বেশি। সবটাই কিন্তু ওনার। শুধু আপনাকে এটা একটা ওয়ার্ডের বললাম, এরকম 16টা ওয়ার্ডই ওনার আছে।
তারপরে এই যে ইট ভাটা যে বলছিলেন, একটা ইট ভাটা যেরকম এখানে- দেখুন, আমাদের পূজালী পৌরসভায় টোটাল 11টা ইটভাটা আছে। 11টা ইটভাটার মধ্যে 7টা ইটভাটায় ওনার ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার। নামে বেনামে ওনার অনেক কিছুই আছে, আমি শুধু ইটভাটা বলবো না, ওনার হোটেল ব্যবসাও আছে, ডুয়ার্সে আছে, দীঘায় আছে, আপনি রায়চকে পেয়ে যাবেন, আপনি সুন্দরবনে পেয়ে যাবেন, আপনি এমনকি মেরিনেও যদি যান বা মুম্বাইয়ের মতো জায়গাতেও যান, ওখানেও আপনি ওনার নামে সম্পত্তি পাবেন। এবং কলকাতা সল্টলেক সেক্টর 5-এর দিকেও যদি যান, বহুতলা বিল্ডিংয়ে বহু ওনার ফ্ল্যাট নয়, সব ফ্লোর এক একটা নেওয়া আছে, সবই ওনার নামে করা আছে এবং ওনার পরিবার সদস্য ও কাছের ঘনিষ্ঠ মানুষদের নামে সব করা আছে। অ্যাপ্রক্সিমেটলি যদি আপনি হিসাব করতে চান, ওনার নামে বর্তমানে আমার কাছে যা হিসাব আছে, আমি যতটুকু অনুমান করতে পারছি এখানের স্থানীয় বাসিন্দা বলে, ওনার কম করে 1000 কোটি টাকার উপরে সম্পত্তি আছে। এই সোর্স অফ ফান্ডিংগুলো কোথা থেকে আসছে? এই সোর্স অফ ফান্ডিং কোথায়? একটা পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান থাকাকালীন যা একটা স্যালারি হয়, একটা তো পৌরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান স্যালারি হয়, এই স্যালারি সোর্স অফ ফান্ড ইনকামে ওনার কি করে 1000 কোটি টাকার উপরে সম্পত্তি আসতে পারে? বা আপনারা যদি লক্ষ্য করেন, পূজালী পৌরসভায় যখন উনি পৌরসভার চেয়ারম্যান থাকবেন বা ভাইস চেয়ারম্যান থাকবেন, মানে কি পৌরসভায় কি চেয়ারম্যান কি তৃণমূলের না মানে এমনি? তৃণমূলের নাই, যদি 1992 সাল থেকে ধরেন আপনি, তখন পূজালী পঞ্চায়েত ছিল আপনার সিপিআইএম এর ক্ষমতাটাই, তারপরে কংগ্রেসের এলো, উনিই ছিলেন চেয়ারম্যান, তারপরে কংগ্রেস তৃণমূল জোট হলো, উনিই ছিলেন চেয়ারম্যান, আবার এখন তৃণমূল যখন রয়েছে তখনও উনি চেয়ারম্যান, এবারে উনি ভাইস চেয়ারম্যান হয়েছে, ওনার একটা লোককে ওখানে চেয়ারম্যান বসিয়েছে, বকলমে উনিই চেয়ারম্যান। যতবার উনি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হন, পিডব্লিউ ডিপার্টমেন্ট, মিউটেশন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট, এই 3টে ডিপার্টমেন্ট সবসময় দেখবেন উনিই রেখে দেয় ওনার হাতে। কারণ একটাই, সিএসসি থেকে মোটা অঙ্কের টাকার স্ক্যাম হয় ওখান থেকে। এটা ক্লিয়ারলি আজকে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সিএসসি এই যে মিউটেশন ডিপার্টমেন্টের রয়্যালটি, বাৎসরিক অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 14 কোটি টাকার ওখান থেকে আয় আসে। সেই মিউটেশনের যে পেমেন্টটা হয়, রয়্যালটিটা অফিসিয়ালি ভাবে হয় 3,87,00,000 টাকা থেকে আপনার 4 কোটি টাকা আসে। তাহলে 8 কোটি থেকে 9 কোটি টাকার মতো একটা গ্যাপ আসছে। এই গ্যাপটা কোথায় পূরণ হচ্ছে? 50% কোম্পানিরও লাভ হচ্ছে, 50% ওনার কাছে আন্ডার টেবিল আসছে, একদম পরিষ্কার। এই ফান্ডিং থেকেই আজকে এখানে 1000 কোটি টাকার উপরে সম্পত্তি হয়ে গেছে। এবং পল্টন রয়েছে, আরো অনেক ইনকাম আছে। শুধু তাই নয়, এখানে তো উনি কোনো নতুন করে শিল্প আনেননি, সিএসসি তো এনেছিলেন সিপিএম। আর যা শিল্প এখানে প্রিয়া ভাটার এখানে একটা হওয়ার ছিল, উনি এনওসি দেয়নি, প্রজেক্ট হয়নি। লাইটেক এসেছিল, লাইটেককেও এনওসি দেয়নি, প্রজেক্ট হয়নি। উনি এখানের উন্নয়নের স্বার্থে কিছু করেননি, উনি ওনার পরিবারের উন্নয়নের স্বার্থে বহু কিছু করেছে, এখনো করে যাচ্ছে। আপনারা ওনার বাড়ির সামনে যেতে যাবেন, দেখবেন একটা রাস্তার উপরে একটা চাতাল করা আছে, একটা বসার ঠিক। উনি তো এখানকার রাজা, ওখানে উনি পঞ্চায়েত বসাতেন। ওনার পাশেই দেখবেন পোর্টের জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্ট বা পোর্টের জায়গা ওখানে রয়েছে, তার উপরে বহুতলা নির্মাণ। তার পাশে দেখবেন একটা 3তলা বহুতলা বাড়ি, সেটা ওনার বাড়ি। তার পাশে দেখবেন আব্দুল হাই, ওনার ভাই, ওনার বাড়ি, ওনার ভাইয়ের আপনার একদম তাজমহল বলা যেতেও পারে, আপনার একদম তাজমহলের মতো বাড়ি। তার পাশেই দেখবেন সিদ্দিক, ওনার ছেলে। এরকম ওই লাইন দিয়ে যতদূর আপনি যাবেন সব ওনার পরিবারের, আর যত ইনকাম সব পরিবারের। স্থানীয় মানুষ কিচ্ছু পায়নি। ইভেন সিএসসিতে, আমার নিজের ব্যক্তিগত বলছি, আমার সিএসসিতে আমার দাদুর 7 বিঘে জায়গা এখনো চলে গেছে, আমাদের নামে দলিল রেকর্ড সব কিছু রয়েছে, এখনো পর্যন্ত আমরা টাকা পাইনি। সিএসসি থেকে কোনো চাকরি পাইনি, সিএসসি থেকে কোনো ক্ষতিগ্রস্ত আমরা কিছুই পাইনি। আমি না, এরকম বহু সাধারণ মানুষ আছে ওখানে। ইভেন যদি আপনি মনে করুন সিএসসি যারা ক্ষতিগ্রস্ত, তাদের চাকরি কে দেবে? সিএসসি দেবে। সিএসসি থেকে হবে না, তাদের চাকরি পাবে মধুশালায়, তাদের চাকরি পাবে ক্ষতিগ্রস্তের চাকরি পাবে বিলটেক। সিএসসি যদি অধিগ্রহণ করে কাজ মানে অধিগ্রহণ করে জমি নেয়, এই ক্ষতিপূরণটা দেবে বিলটেক আর মধুশালা। এটা হয় কিভাবে? তার মানে এই ক্ষতিগ্রস্তদের কোটায় যে চাকরিগুলো আসতো, এগুলো মোটা টাকায় বাইরে বিক্রি হতো, আর ওই চাকরিগুলোকে এদেরকে 5,000 6,000 টাকার চাকরিতে বিলটেক বা মধুশালা চাকরিও বহু চাকরি বিক্রি করেছে, বহু চাকরি। আপনি বলুন না, আব্দুল খালেক খান আমাদের এখানে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 4 পাসও নয়, শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই। ওর বাবা বিহার থেকে এসেছিল, মুটিয়ার ছেলে আজকে এখানে ফজলুল হকের হাত ধরে এখানে কাউন্সিলর হয়ে গিয়েছে। সে আজকে সিএসসিতে চাকরি করছে, 85,000 টাকা স্যালারি। হয় কিভাবে? কি চাকরি করে সে? নিজের সাইনটুকু ভালোভাবে করতে পারে না। পুলিশকে এখনো পুলিশ বলে ডাকে, কথাবার্তায় মার্জিত নেই। আপনি নাকি এই যে এইসব সম্পত্তি নিয়ে আপনি তো থানায় একটা অভিযোগ করেছেন? আমি অলরেডি থানায় একটা অভিযোগ করেছি। দেখুন, শুধু আমার কথা শুনবেন না, এখানে যেমন আপনারা ঘুরতে ঘুরতে আমার কাছে এলেন, শুনলেন কথাটা, এরকম বহু মানুষ আছে। আপনি এলাকায় খোঁজ নিন, আরো অনেক কিছু তথ্য পাবেন। আমি 1000 কোটি টাকা অনেক কম বলেছি। ইভেন আমি থানায় কমপ্লেনও করেছি, এবং দেখছি আগামী দিনে যদি এই কমপ্লেনে, আমি আশাবাদী কমপ্লেনের তদন্ত হবে, যদি না হয় আমি ইডি সিবিআই ডিপার্টমেন্টেও এই ফাইলটা জমা করবো। এবার ইডির জালে ধরা পড়তে চলেছেন পূজালীর রাজা ফজলুল হক। সম্পত্তির উৎস জানতে চেয়ে ইডিকে মেল করলেন স্থানীয় বাসিন্দারা। মুদি দোকান থেকে কিভাবে পূজালীর রাজা হলেন তিনি? নদীর তীরে বিলাসবহুল বাড়ি, গাড়ি, জাহাজ, ইটভাটা, পেট্রোল পাম্প, জমি কি নেই এনার?
কিন্তু মুদি দোকান থেকে এত টাকা যে একের পর এক সম্পত্তির মালিক ইনি, সেই সূত্র জানতে চেয়ে ইডির দ্বারস্থ হয়েছে প্রতিবেশী। এই খবর প্রকাশের পর এলাকা ছেড়ে কি পালাবেন প্রাক্তন চেয়ারম্যান, উঠছে প্রশ্ন। পূজালী থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।